প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। অন্যান্য দিনের মতো আজও একটি বিষয়ে আমরা কথা বলবো। আজকের নির্ধারিত বিষয় পানির দুর্ভাবনা। পানির দুর্ভাবনা কি চোখের জল বাড়াবে? এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্যে দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে পরিচয় হয়ে নিচ্ছি। আমার ডানে প্রথমে আছেন পানি ও জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত। এরপরে রয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার নির্বাহী কমিটির সদস্য কোষাধ্যক্ষ জাকির হোসেন। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকের দুই অতিথির সঙ্গে পরিচয়ের পর্বটি শেষ হলো। এবার বৈশাখী সংবাদের শিরোনাম দেখব, তারপর ফিরব আজকের দুই অতিথির কাছে নির্ধারিত বিষয় নিয়ে আলোচনার জন্য। দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ থাকায় মঙ্গলবার পর্যন্ত উচ্চ সতর্কতা বাড়িয়েছে আবহাওয়া দপ্তর। আজ গরমে ৩ জন মারা গেছে। তীব্র গরমে দেশজুড়ে স্কুল কলেজ খুলেই আগামীকাল আবার ঢাকা সহ ৫ জেলায় বন্ধ ঘোষণা। নোয়াখালী ও ফরিদপুরে শিক্ষার্থী অসুস্থ হয়। দুর্বিষহ গরমে পানিরও সংকট। রাজধানীতে কোনো কোনো এলাকায় ১ মাসের বেশি পানি নেই, নির্বিকার ওয়াসা ও স্থানীয় জনপ্রতিনিধি। রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তা ট্রাফিক সিগন্যালের উদ্যোগ মুখ থুবড়ে পড়েছে। গুলশানে পরীক্ষামূলকভাবে চালু হলেও কেউ মানে না। এবং দ্বাদশ সংসদ নির্বাচনে বিদেশি শক্তির প্রভাব ছিল না বলেছেন ওবায়দুল কাদের। সরকারকে না হটানো পর্যন্ত আন্দোলন চালাবে বিএনপি। প্রিয় দর্শক, দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথি ডক্টর আইনুন নিশাত এবং জাকির হোসেনের সঙ্গে। যখন একটু গরম পড়ে বা যখন খরার সময়টা আসে বা যখন শুকনো মৌসুমটা আসে, তখন পানির জন্য একটা হাহাকার আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখা যায়। রাজধানীতে যেরকম দেখা যায়, সেই সুদূর একদম সমুদ্র তীরবর্তী এলাকা যেগুলো, উপকূলীয় এলাকা যেগুলো বলো, সেখানেও দেখি উত্তরে আছে আমাদের এই সংকটটা আছে। এবং আমরা বর্তমানের চাইতে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি ভবিষ্যতের কথা ভেবে, কারণ আমাদের পানির পরিমাণ কমে আসছে, আমাদের জলাধারগুলো সেগুলো কমে আসছে, কিন্তু এর ভোক্তা বাড়ছে, এর প্রয়োজন বাড়ছে। এই প্রেক্ষাপটে আলোচনাটা শুরু করছি। ডক্টর আইনুন নিশাত, আপনার কাছ থেকে পানি নিয়ে আমাদের এখন যে দুর্ভাবনাটি, এটির মাত্রাটি কেমন বলে মনে করছেন? এর বিপদের মাত্রাটি বা বিপজ্জনক স্তরটি কোন জায়গায় বলে আপনি মনে করছেন? আপনি যে শিরোনাম দিয়েছেন যে পানি কি চোখের জলে পরিণত হবে, অবশ্যই পরিণত হবে। দীর্ঘদিন ধরে বলে এসছি, এটা নতুন কথা না। প্রথম কথা হচ্ছে, পৃথিবীতে যে পরিমাণ পানি আছে এটা ফিক্সড। এখন এটা সময়ের সাথে পরিবর্তন হয়। আপনি যখন বললেন যে শুষ্ক, বর্ষাকালে তো উল্টো কথা, তখন প্রচুর পানি। আমরা যখন পানি নিয়ে পড়াশুনো করি, আমাদের অনেকগুলো বিষয় আছে এবং একটা আরেকটা ঠিক উল্টো। যেমন পানির পরিমাণ নিয়ে আমরা মাথা ঘামাই, পানির কোয়ালিটি নিয়ে কি মাথা ঘামাই না, কিন্তু ঘামানোর সময় এসছে। আজকে বুড়িগঙ্গাতে, মানে ঢাকা শহরের সবচেয়ে ভালো খাবারের দোকান ছিল আমি যখন স্কুলে পড়তাম ৬০ বছর আগে। ওয়াইজঘাট কিংবা সদরঘাটে কতগুলো নৌকাতে পাইস হোটেল চালানো হতো। খদ্দের আসলে সে জুতো খুলে নদীর পানিতে পা ধুয়ে উঠে বসতো নৌকাতে, এবং নদীর পানি দিয়ে রান্না করা তরকারি অত্যন্ত সুস্বাদু এবং সস্তা। ওর নাম ছিল পাইস হোটেল, মানে ১ পয়সায় পাওয়া যায় এরকম একটা ভাব। আজকে কি চিন্তা করতে পারেন বুড়িগঙ্গার সে অবস্থা? তাহলে কোয়ান্টিটির ব্যাপার আছে। অনেক সময় পণ্ডিত ব্যক্তিরা একটা গড় হিসাব করেন, এদের মতো মূর্খ আর নেই। পণ্ডিত বলছি সেই কারণে, কারণ আমার অ্যাভেলেবিলিটির সাথে ডিম্যান্ড মেলাতে হবে। আমি যখন জন্মেছিলাম তখন আজকে যেটা বাংলাদেশ, তার লোক সংখ্যা ছিল ৪ কোটি। আজকে তার লোক সংখ্যা ১৭ কোটি ১৮ কোটি। শুনেছি নাকি ২ কোটি দেশের বাইরে থাকে, তারা আসলে তো আরও বিপদ হতো। তাহলে এদের জন্য খাদ্য বেশি উৎপাদন করতে হবে, করতে গেলে সেচ লাগবে, তার রাস্তাঘাট ডুবে যাবে, বাড়িঘর ডুবে যাবে, তার জন্য বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা লাগবে, তাই না? তাকে খাবার পানি দিতে হবে, কোত্থেকে দেবেন? তাহলে আবার এই কোয়ালিটি কোয়ান্টিটির মতো আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে সিজনাল ভ্যারিয়েশন। এই যে আজকে বৈশাখে
এই যে গরম পড়ছে আমার কাছে কিন্তু খুব স্বাভাবিক, অস্বাভাবিক না। আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু গরমের ছুটি হতো। এই গরমের সময় ছেলেরা বাইরে গিয়ে যাতে লাফালাফি না করে, আমি স্কুলে গেলাম। ঢাকা শহর কিন্তু বাংলাদেশ না, এইটা বুঝতে হবে। ঢাকা শহরের বেশিরভাগ স্কুলের তো কোনো খেলার মাঠই নেই। গাড়ি থেকে নেমে 3 তলায় ওঠে, 2 তলায় ওঠে, আবার গাড়িতে এসে বাড়িতে যায়। মাঠ দেখেছি আমরা যখন গ্রামে পড়েছি কিংবা জেলা শহরে পড়েছি। তো তাহলে সেইখানকার ভ্যারিয়েশনটা বুঝতে হবে। আমাদের 6টা ঋতু ছিল, 6 ঋতুরে 6 রকম পানির প্রাপ্যতা ছিল, একসময় খুব বেশি, একসময় নেই। তাহলে সিজনাল ভ্যারিয়েশনটা দেখতে হবে। সেইটা আরও জটিল হচ্ছে এখন জলবায়ু পরিবর্তনের কারণে। গত বছর আষাঢ় শ্রাবণে বৃষ্টি কম হয়েছে, আষাঢ় শ্রাবণে যতটা হওয়ার কথা তার থেকে অনেক অনেক কম হয়েছে, বরং ভাদ্র আশ্বিনে যা হওয়ার কথা তার থেকে বেশি হয়েছে। তার আগের বছর একই কথা। এই বছর কি তা হবে জানি না। আমাদের আবহাওয়া দপ্তরকে আমি শ্রদ্ধা করি, তারা কষ্ট করে না, তারা তো অনেক কষ্ট করে দেয় এবং এই প্রতিষ্ঠানটার প্রতি কারো কোনো অ্যাটেনশন নাই। তাদের একটা ডিজি পর্যন্ত নেই। এটা হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রির অধীনে। যাই হোক, সেটাতে আমি গেলাম না। তো এই ক্লাইমেট চেঞ্জের কারণে সিজনাল ভ্যারিয়েশনগুলো বদলে যাচ্ছে। কিছুদিনের মধ্যে আমাদের ফসলের জন্য যে আমরা যে প্রকৃতি নির্ভর পানি ছিল আমাদের, আবার পানির যদি কথা বলি, ভূগর্ভস্থ পানি, ভূ উপরিস্থিত পানি এবং বৃষ্টিপাত। আমাদের দেশে ওই যে বললাম যখন 4 কোটি লোক ছিল তখন যে খাদ্য উৎপাদন হতো এটা কিন্তু রেইনফেড, এই আষাঢ়ে লাগানো হতো, আর ওই যে কার্তিকের নবান্ন এইটার উপরেই ডিপেন্ড করে হতো। আউশ খুব অল্প জায়গাতে হতো, বড় ছিল না। বড় এসছে কিন্তু 73-74-এর দিকে। এর সাথে বাংলাদেশ সৃষ্টির কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে যে ধানের ভ্যারাইটিটা IR8 এসছে। তো তাহলে কোয়ান্টিটি ভার্সাস কোয়ালিটি দেখতে হবে, সিজনাল ভ্যারিয়েশন দেখতে হবে। ক্লাইমেট চেঞ্জের কারণে এটা উল্টোপাল্টা হচ্ছে। কদিন আগে দুবাইতে হঠাৎ করে বৃষ্টি হয়েছে 2 দিনে 250 মিলিমিটার। ঢাকাতে যে কোনো দিন একদিনে 300 মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে ওয়ার্নিং গভর্নমেন্টকে দেয়া হয়েছে। 2 বছর 3 বছর আগে রংপুরে একদিনে 450 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। বরিশাল কোনো দিন পানিতে ডোবেনি, এখন প্রতি বছর বর্ষার সময় মেইন রাস্তাতে সদর রোডে পানি ওঠে। চট্টগ্রামের কথা বাদ দিলাম, আগ্রাবাদ পানিতে থাকে, মেইন যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এরপরের ব্যবস্থাপনাতে যদি যাই, আমরা পানি দিয়ে কি করি? অনেক কিছু করি। খাবার পানি লাগবে, ফসলের জন্য পানি লাগবে, বিদ্যুৎ উৎপাদনের জন্য পানি লাগবে, নৌ চলাচলের জন্য পানি লাগবে, মাছের জন্য পানি লাগবে। এটা কি আমরা মনে করি? করি না। বাংলাদেশ মাছের জন্য কোনো ব্যবস্থা করে না, পুকুরে মাছের জন্য করে, কিন্তু নদীর মাছ, বিলের মাছ তারা মনে করে বিধাতা দেবেন, তাই না? নৌ চলাচল, হাজার হাজার কিলোমিটার নৌ চলাচলের রাস্তা ছিল, এখন শীতকালে এখন কিচ্ছু নাই, সব খটখটে শুকনা। তার সাথে আবার প্রবলেম আছে, আমি শেষ করছি, দেশের ভিতরে পানি ব্যবস্থাপনা আর যেখানে আন্তর্জাতিক ব্যবস্থা আছে নদীটা। আপনি মহানন্দাতে আজকে যান, আপনাকে পার হওয়ার জন্যে প্যান্ট গুটানোর দরকার নেই, কারণ খটখটে শুকনা। তেঁতুলিয়াতে যান, তো তাহলে অনেক ডাইমেনশন আছে, এর ব্যবস্থাপনার ডাইমেনশন আছে। খাবার পানির ব্যাপার, খাবার পানিরা মহিলারা সংগ্রহ করেন, ম্যানেজ করেন। কাজে আমরা মনে করি পানি ব্যবস্থাপনাতে মহিলাদের একটা বিরাট ভূমিকা আছে। পৃথিবীর সব দেশই পানি পানি করে, পানি ব্যবস্থাপনার কথা বলে, কিন্তু একসাথে বসে এটা চিন্তা করতেও রাজি না। যেমন প্রথম বিভিন্ন টপিকে বিশ্বে বৈশ্বিক সম্মেলন হয়। পানির বৈশ্বিক সম্মেলন হয়েছিল 1977 সনে, আর তারপরে যেটা 20 বছর পরে হওয়ার কথা 97 হয়নি, আরও 10 বছর পর 2007 হয়নি, 17 হয়নি, 23-এ এপ্রিল মাসে বোধহয় কয়েকদিনের জন্যে বিশ্ব একসাথে বসেছিল। আবার বিশ্বের অনেক নীতি আছে, সুন্দর সুন্দর কথাবার্তা বলা হয়। এজেন্ডা 21-এ বৈশ্বিক ধরিত্রী সম্মেলনে পানির চ্যাপ্টারটা অতি চমৎকার, সব ধরনের বলা আছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, 17টা গোল, পৃথিবী এটার উপরে চলার কথা। 6 নম্বরটা হচ্ছে পানি সংক্রান্ত, সেখানে ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার, নেভিগেশন, প্রকৃতির জন্য পানি, অভিন্ন নদী, আন্তর্জাতিক পানি, সব কথা বলা আছে। সেখানে তো 2030 সালের ভেতরে সুপেয় পানি সবার জন্য নিশ্চিত করার কথাও বলা আছে। এটা তো 24 চলছে। এটা আমরা 80-র দশকে শুনেছি, 90-র দশকে শুনেছি, দীর্ঘদিন ধরে শুনছি।
বলা হচ্ছে, আপনি খাবার পানির কথা বললেন, এটা সংক্রান্ত বিশ্বের সিদ্ধান্ত হচ্ছে সুপেয় অথবা নিরাপদ, আপনি যে খাঁটি না, কিন্তু খাঁটি পানি খেতে ভালো না, পিওর না, নিরাপদ খাবার পানি অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস, সকলের জন্য সমান মূল্য হতে পারে না, এটা মানবাধিকারের অংশ। 2011-তে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে রেজলিউশন নেওয়া হয়েছে। সেই রেজলিউশনের পিছনে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করেছে। কিন্তু আমাদের এখানে যখন পানি আইন তৈরি হয় 2012-তে, তখন ওই ক্লজটা কেটে দেওয়া হয়। বাংলাদেশে কিন্তু সকলকে পানি দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের নেই। আপনি বললেই তো হবে না, আমি তো কনস্টিটিউশন দেখাতে হবে। 18 ক ধারাতে যেটা বলা হয়েছে, তাও 2011-তে, যে সরকারের দায়িত্ব হচ্ছে জলাভূমি, বনভূমি, জীববৈচিত্র্য, প্রকৃতি ইত্যাদি, এই সব কিছুর সাথেই কিন্তু পানি জড়িত। কাজে পানিটাকে শুধু পানি হিসাবে দেখলে হবে না। পানির এই এতগুলো যে চেহারা আমি বললাম, কোয়ালিটি ভার্সাস কোয়ান্টিটি, সিজনাল ভ্যারিয়েশন, বর্ষার সময় এক পানি, শীতের সময় আরেক পানি, কনজামটিভ ইউজ আর নন কনজামটিভ ইউজ। আমি খাবার জন্য পানি নিলে উৎস থেকে পানি কমে যাচ্ছে, কিন্তু নৌকা চালালে নদীতে পানি বাড়েও না, কমেও না, তাই না? মাছের প্রজননের জন্য পানি যদি আমি দিতে চাই, মাছ তো পানি খায় না। কাজে এই যে জিনিসগুলো, এবং যখন আমি কোনো পদক্ষেপ নেব, এটা বলি, আমি থামছি কারণ উনি অপেক্ষা করছেন, সেটা হচ্ছে স্ট্রাকচারাল মেজার ভার্সাস নন স্ট্রাকচারাল মেজার। আমি কি অবকাঠামো বানাবো, নাকি শুধু মানুষকে পরামর্শ দেব, তুমি এই কাজ করো, ওই কাজ করো, ওয়ার্নিং দেব? এই মুহূর্তে বিশ্বের খুব নামকরা, আমি তাকে পানিবিজ্ঞানী বলে মানি না, অর্থনীতিবিদ, ইউএনডিপির বড় কর্তা, হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, তিনি যে অদ্ভুত অদ্ভুত পরামর্শ দিচ্ছেন, তার কাছে তো আমার যাওয়ার ক্ষমতা নেই, কিন্তু শুনতে পাচ্ছি আমাদের দেশের যারা নীতি নির্ধারক তাদেরকে এই ধরনের কথা বলছেন। আমি শেষ করছি এই কথা বলে, 1947-এ যে ভূখণ্ডের লোক ছিল 4 কোটি, সেটা বেড়ে এখন 16 কোটি, 17 কোটি, 18 কোটি। তার জন্য প্রতিটা সেক্টরে পানি লাগে। খাবার পানি তো, তাই না, 4 গুণ বেশি লাগছে। ধানের উৎপাদন 4 গুণ বেশি লাগছে। 4 গুণ বেশি হলে কিন্তু আমরা অনাহারে ভুগবো। মানুষের চাহিদা বেড়েছে, কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করেছে। তখন ধান উৎপাদন হতো হার্ডলি 5 মিলিয়ন মেট্রিক টন, এখন আমরা উৎপাদন করি 38, 39, 40। তারপরও খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে। তো সব কিছু মিলিয়ে পানিটাকে খুব ঠান্ডা মাথায় তার সব বিষয় চিন্তা করে সার্বিক সিদ্ধান্ত নিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আইনুন নিশাত। জাকির হোসেন, যাচ্ছি আপনার কাছে। আপনারা পরিবেশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত, লম্বা সময় ধরে কাজ করছেন। আপনাদের অভিজ্ঞতার জায়গা থেকে বুঝতে চাইব যে আমরা আমাদের দেশে কি করে পানিকে ক্ষতিগ্রস্ত করছি, যেটাকে আমরা বলি মনুষ্য সৃষ্ট। ধন্যবাদ আপনাকে। স্যার প্রথমে একটা কথা বললেন, গড় আমি বিশ্বাস করি না, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি ধরেন যে আমাদের দেশে যে জনসংখ্যা, আমরা যদি একটা হিসাব করি যে গড়ে এত লিটার পানি প্রত্যেকটা মানুষের দরকার, যদি এটা আমরা বলি, তাহলে আমরা কিন্তু গড় পেলাম। গড় আয়, এই সব গড় পানির ব্যবহার, এইগুলো যদি বলি, এই কথার মধ্যে কোনো মানবাধিকারের ব্যাপারটা নাই, যেটা স্যার শেষের দিকে বলেন। আপনি ধরেন ঢাকা শহরে আমরা যারা আছি এবং আমরা বিশেষ এলাকায় আছি, ধরেন আমি আছি লালমাটিয়াতে, লালমাটিয়াতে পানির কোনো ক্রাইসিস নাই। তার মানে হায়ার মিডল ক্লাস আর মিডল ক্লাস আমরা কিন্তু অন্যায্যভাবে দেশের সম্পদ ব্যবহার করছি। আপনি খিলগাতে যান, আজকে শুনলাম যে পানি নাই, ঠিক আছে, কিন্তু ধানমন্ডি, গুলশান, বনানী, লালমাটি আছে। তার মানে পানির, এবং গ্রামে আপনি দেখেন আমরা যে পানি পান করি সেই একই পানি দিয়ে গোসল করি। আপনি গ্রামে যান, দেখবেন এখনও আমার বাড়িতে, আমার গ্রামে এই যে টিউবওয়েলের পানি দিয়ে গোসল করে খুবই কম সংখ্যক লোক। পুকুরটা দিয়ে করে, পাশে একটা জলাশয় আছে, এখনও জোয়ার বাটা কিছুটা আছে, ওই পানি দিয়ে তারা গোসল করে। তার মানে কনসামশনের দিক থেকে আমরা কিন্তু যদি বলি ঢাকা শহর কোথায় স্যার 65% যে পানি, সুপেয় পানি, সেটা ঢাকা শহরেই ব্যয়টা বেশি হয়। আর এটা একটা হিউজ ইনভেস্টমেন্ট আমাদের ওয়াসা এবং অন্যান্য দিকগুলো। তার মানে আমাদের প্রপার ডিস্ট্রিবিউশন, এই যে ডিস্ট্রিবিউশনের ব্যাপারটাই কিন্তু হিউম্যান রাইটস। এবং বললেন যে এটা মানবাধিকার না, বাংলাদেশে পানি এখন একটা পণ্য আকারে আসছে। আমরা আজকে আপনি চিন্তা করেন, গত 20 বছর আগের কথা ধরেন, হোটেলে যেতেন, কোনোদিন কি আপনি পানি দেখতেন বোতলের মধ্যে আছে? আমাদের এখন একটা
একটা লোকও সাপ্লাই পানি খায় না। আমরা কিন্তু তখন সাপ্লাই পানি খেতাম, তখন কোনো ফিল্টারও ছিল না হোটেলে। তো আমরা হঠাৎ আশ্চর্য হয়ে দেখলাম যে আমাদের হোটেলে নাস্তা করতে হবে, একটা পানি দাও। তার মানে এই যে পানিকে আমরা পণ্যে রূপান্তরিত করছি এবং এটার কোনো রেগুলেটরি বডি সেইভাবে কিন্তু ফাংশন করছে না। এখন এই যে পণ্য যেটা বোতলের মধ্যে আমি আনলাম, সেইটার যে কোয়ালিটি কতটা, যেটা কোয়ালিটির কথা অলরেডি স্যার উত্থাপন করেছেন, সেইটার কোয়ালিটি চেক আপনার কাছে নাই। আপনি একটা বিশেষ ব্র্যান্ডকে বলেন যে এই পানিটা দাও, আপনি ওটার মধ্যে অভ্যস্ত হয়ে যান। কীভাবে অভ্যস্ত হয়েছেন? হয়তো এটার অ্যাডের কারণে, প্রচারের কারণে আপনি অভ্যস্ত হয়ে পার্টিকুলার ব্র্যান্ডকে আপনি পছন্দ করেন। এবং এই ব্র্যান্ড এখন গ্রামেও চলে গেছে। অর্থাৎ গ্রামের মানুষও এখন যখন গ্রামে যায় বাড়িতে, বাজার থেকে 2 লিটার হাতে করে নিয়ে যায়, কেন ওইটা তার এখন এই যে পণ্য হয়েছে পানি, এটার মধ্যে কিন্তু অভ্যস্ত করে ফেলছে। এখন আমাদের কথা হলো পানির উৎস। চট্টগ্রামে গিয়েছিলাম কদিন আগে এবং সেখানে একটা গবেষণার কাজে আমরা মেয়র সাহেবের সাথে কথা বলছিলাম এবং ওখানকার এক্সপার্টদের সাথে কথা বলছিলাম। চট্টগ্রাম শহরের পানি এখন কিন্তু চট্টগ্রামের আশেপাশে থেকে আসছে না, এখন মেঘনার সাথে একটা লিঙ্ক করা হচ্ছে পানি। তা পানির আমাদের ঢাকা শহরেও কিন্তু মেঘনার মধ্য দিয়ে আসবে এরকম একটা পরিকল্পনা আছে। পদ্মার পানি আনে, পদ্মার পানি এখনো আনে। তাহলে আমার কথা হলো যে পানি আছে, আপনার আমার কিন্তু পানির সমস্যা এই মুহূর্তে হচ্ছে না। তার মানে আপনি এই 17 কোটি মানুষের জন্য পানির নিশ্চয়তা কি দিবেন? যদি এটা মানবিক সমাজ হয়, রাষ্ট্র হয় এবং সব নাগরিকের কথা চিন্তা করে, তার সাতক্ষীরা অঞ্চলে নারীদের যে পানির ফেন্সিংয়ের যে বিরাট সময়টা যায়, সাতক্ষীরা এবং মংলা এবং খুলনার একটা অঞ্চল, সেখানে কিন্তু এখনও কিছু লোক বৃষ্টির পানি ধরে রাখছে। কিন্তু পানির কারণে স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, এটার ব্যাপারে আমরা কি উদ্যোগ নিচ্ছি? আমরা যদি মানবিক রাষ্ট্র হতো এবং যদি সবার কথা চিন্তা করতো, তাহলে ঢাকা শহরের মেঘনা থেকে পানি মংলা যেত, কিন্তু সেটা কিন্তু যাচ্ছে না। ওখানে কিন্তু কোনো চিন্তা নাই, যেটা পরিকল্পনাটা আপনি সারা দেশের মানুষকে নিয়ে করছেন। আমাদের পানির সর্বোচ্চ ব্যবহার, ইকুয়াল ডিস্ট্রিবিউশন এবং সুপেয় পানির কথা যেটা বলা হলো, সেটা নিশ্চিত করতে হলে আপনার কনস্টিটিউশনে আমাদের ডিরেকশন আছে, প্রিন্সিপাল আছে, যে আপনাকে খাদ্য দিবেন, পানি দিবেন, হ্যাঁ, আপনাকে শিক্ষা দিবেন। এগুলা এখনও প্রিন্সিপাল 53 বছরেও আমাদের এখানে ফান্ডামেন্টাল রাইটস হিসাবে কিন্তু আসেনি। আমরা বলি যে হেলথ সার্ভিসেস, ওয়াটার, এবং এগুলো মানুষের মৌলিক অধিকার, এটা কোনো পণ্য হতে পারে না। কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসকে কমার্শিয়ালাইজ করে ফেলছি। যখনই আপনি কমার্শিয়াল করেন, তখন যে বোতল 20 টাকা দিয়ে কিনতে পারবে সে তো রিক্সাওয়ালা কি বোতল কিনে খায়? আপনি চিন্তা করেন, ঢাকা শহরে রিক্সাওয়ালা আছে প্রায় 5-6 লাখ। এই সাধারণ ইনফর্মাল সেক্টরের লোকরা, তারা কি পানি খায়? তা ঢাকা শহরে বেশিরভাগ তো ইনফর্মাল সেটিংয়ে থাকে, ইনফর্মাল সেক্টর ওয়ার্কার, রিক্সাওয়ালা, তাদের পানির ব্যবহার, তাদের স্যানিটেশনের ব্যবহার, এটা কিন্তু কোনো বিবেচনাই আমরা আনছি না। ধন্যবাদ জাকির হোসেন। আমি একটু আবারও আসছি রাজেন্দ্র সাথের কাছে। একটি বিষয়, আমাদের বিরতির কাছাকাছি এসে গেছি, তার আগে একটি বিষয় শুনে যাব। সেটা হচ্ছিল যে আপনি যখন বলছিলেন যে ভূ পরিস্থিত এবং ভূগর্ভস্থ যে জলের ব্যাপারটি, সেখানে আমরা উপরিভাগের যে আমাদের যেগুলো মানে উৎস ছিল, সেগুলো নানাভাবে নষ্ট হয়ে আসছে। এটা তো সাধারণ মানুষও টের পায়, আপনারা তো আরও ভালো করে জানেন কীভাবে নষ্ট হয়ে আসছে, কী হচ্ছে। কিন্তু এই যে ভূগর্ভস্থ চাপ যে বেড়ে যাওয়াটা, হ্যাঁ, এই চাপ বেড়ে যাওয়ার যে একটি বড় সমূহ ক্ষতি আছে, সেই জায়গাটা একটু আপনার কাছ থেকে শুনে তারপরে বিরতিতে যাব। সহজ করে বলতে চেষ্টা করি। আমরা পড়াই যখন, তখন বলি যে ভূগর্ভস্থ পানি আর ভূ উপরস্থিত পানি যেখানে আছে আমাদের মতো দেশে ব্যালেন্স করে চলা উচিত, কারণ একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। বৃষ্টি পড়ে, বৃষ্টির পানিটা চুইয়ে ভিতরে ঢোকে, তাতে ভূগর্ভস্থ পানি উপরে তোলে। আপনি যদি রংপুর, দিনাজপুর, বগুড়া ওই সমস্ত এলাকার একটা কুয়া দেখেন, বর্ষার সময় কুয়ার পানি একেবারে মাটির থেকে 3 ফুট, 4 ফুট, 5 ফুট দূরে আছে। ঢাকাতেও তাই ছিল এক সময়, কিন্তু শীতের সময় গেলে দেখবেন পানি অনেক নেমে গেছে, কারণ ভূগর্ভস্থ পানির সাথে নদীর পানির একটা সম্পর্ক আছে। নদীর শুকনো মৌসুমে যখন বৃষ্টি নেই, তখনও তো পানি আছে, সেই পানিটা কিন্তু ওই ভূগর্ভস্থ পানির থেকে আসে। আমরা এটাকে বেস ফ্লো বলি, হিসাব করে বের করা যায়। এখন আমাদের কৃষি ব্যবস্থাতে, এই যে বললাম যে এখন থেকে 50 বছর 60 বছর আগে কৃষিটা ছিল বৃষ্টি নির্ভর। আমন ধানটা ছিল প্রধান ফসল, আর অল্প কিছু এলাকাতে নিচু জমিতে আউশ, পাট একই সাথে হতো, হয় পাট হতো না হলে আউশ হতো, আর বোরো ছিল না, সেই কথা বললাম। হাওড় অঞ্চলে খুব অল্প বোরো ধান হতো।
1956, 57, 58 ওই পিরিয়ডে নতুন ধান উদ্ভাবিত হয়, ইরি আমরা বলি 8 নম্বর ধান, বিরি 8 নম্বর ধান। এটা দেখা গেল এখন ওটা আউট সিজনে হয়, আমন সিজনে হয়, বড় সিজনে হয়, কিন্তু ওই সময় যখন উদ্ভাবন করা হয় তখন এটা মূলত শুকনো মৌসুমের ফসল হিসাবে বিবেচিত হতো। আরেকটা সুবিধা ছিল, এটা বন্যার থেকে খুব একটা প্রবলেম করে না, কারণ এটা এপ্রিল এর শেষের মধ্যেই, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কেটে ফেলা হয়। যদি কেটে ফেলা হয় তাহলে ওটা নিরাপদ হয়। এখন আবার ওটা একটু ঠেলে সরিয়ে গেছে, ক্রপ ক্যালেন্ডার আমি এখন আলাপ করার সময় নাই, কিন্তু ওই ফসলটার জন্যে সেচ প্রয়োজন। তাহলে সেচের পানি কোত্থেকে আসবে? তাহলে সেচের পানি হচ্ছে যে নদীতে কিছু পানি আছে, শীতের সময় কমে যায়, সেটা পাম্প করে উপরে তুলছি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ওই পানি তুলে আমরা নদীকে শুকিয়ে ফেলছি। আমাকে যখন প্রশ্ন করা হয় যে নদী শুকিয়ে যাচ্ছে, আমি যে না রে ভাই, নদী শুকোচ্ছে না, আমি নদীকে শুকিয়ে ফেলছি। এখন এই ছোট নদী, খাল, যেখানে বিলের পানি আছে, সেগুলো দিয়ে আমাদের সেচের চাহিদার হার্ডলি 20% হয়, তাহলে বাকি 80% আসতে হবে। 5% আসে বড় বড় নদীতে, যেখানে কিছু অবকাঠামো, যেমন তিস্তা ব্যারাজ, জিকে প্রজেক্ট, চাঁদপুর ইরিগেশন প্রজেক্ট, এটা 5 ভাগ, তাহলে রইল 70 ভাগ। এই 70 ভাগ হচ্ছে ভূগর্ভস্থ পানি। এখন ভূগর্ভস্থ পানি আছে, আমি তো অনেকগুলো ভ্যারিয়েশনের কথা বললাম, আরেক ভ্যারিয়েশন হচ্ছে টেকনোলজি। আমার আগে আমি টিউবওয়েল দিয়ে হাত তল দিয়ে খাবার পানি তুলতাম, আমি যখন চাপ দিতাম তখন পিস্টনটা উপরে উঠে আসতো, নিচে একটা ভ্যাকুয়াম সাকশন ক্রিয়েটেড হতো, পানিটা উঠে আসতো। তারপরে যখন হাতলটা উপরে তুলছি, পানিটা নল দিয়ে বেরিয়ে আসলো। তাহলে এই প্রসেসে আমি পানি তুলতাম। এই সাকশনটা হাত দিয়ে করতে পারি, মেশিন দিয়ে করতে পারি, কিন্তু পানি যদি 25, 26, 27, 28 ফিটের নিচে চলে যায়, পৃথিবী উল্টে গেলেও পানি উঠবে না। ফিজিক্সের থিওরি অনুযায়ী এটা 32 আইডিয়াল কন্ডিশনে, ফ্রিকশনলেস কন্ডিশনে 32 ফিট উঠবে। আমরা প্র্যাকটিক্যালি হিসাব করি 8 মিটার, 25 ফুট, 26 ফুট। তাহলে আমাদের এখানে এখন চলে অধিকাংশই হচ্ছে শ্যালো টিউবওয়েল অথবা সাকশন মোডের যন্ত্র। এইটা এখন স্যাচুরেশনে পৌঁছে গেছে। কৃষকরা বুদ্ধিমান, আমি কিন্তু তাদের কাছ থেকে শিখি। তারা যেটা করেছে, আমি মাঠে ঘাটে যাই, ইনফ্যাক্ট উনি মংলার কথা বলছেন, আমি গত পরশুদিন মংলায় ছিলাম, এই পানির দুর্দশা দেখতেই গিয়েছিলাম। সেই কথা সুযোগ পেলে পরে বলবো কি দেখে এসছি। তো ওরা করে কি, এখন গর্ত করে 6 ফুট গর্ত করে যদি মোটরটা বসায়, পাম্পটা আরও 6 ফুট, তার মানে 26 ফুটের জায়গায় 32 ফুট থেকে তুলতে পারবে। আমি যদি ওটাকে 20 ফুট নিচে বসাতে পারি, তাহলে ওই 20 যোগ 25, 45 ফিট থেকে তুলতে পারবে। আর যদি ফোর্সড মোড, আরেকটা মেথড আছে যেটা দিয়ে আমি পাম্প অনেক উপরে তুলতে পারি। আমি আমার দর্শককে বোঝানোর জন্য বলছি, আমি যদি একটা 10তলা বিল্ডিংয়ে থাকি, প্রত্যেক ফ্লোরে আলাদা পাইপলাইন দিচ্ছি, আর নিচে একটা চৌবাচ্চা আছে যেটা থেকে পানি সাপ্লাই দিচ্ছে। সবাই যদি মনে করে আমার পাম্পটা, আমি যে মোটর চালাবো আমার ফ্লোরে থাকবে, তাহলে হবে না। কারণ 10তলা বিল্ডিং মানে 10 × 10 100 ফুট, ও তো 25 ফুটের বেশি তুলতে পারবে না। সবার দেখবেন পাম্পগুলো গ্রাউন্ড ফ্লোরে আছে, কিন্তু উপরে তোলা যায়, কিন্তু পানির উৎস থেকে তার উচ্চতা ওই 25 ফুট 26 ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তো আপনার কথাটা ঠিক যে আমরা ভূগর্ভস্থ পানির উপরে অতিরিক্ত নির্ভরশীল হয়ে গেছি। শহরগুলোতে, ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, এই ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে সহজলভ্য ভূগর্ভস্থ পানি, যেটার কারণে এখন ঢাকা পদ্মার থেকে পানি আনা শুরু করেছে। আপনি যদি পদ্মার সেতুতে যান, তার থেকে 7-8 কিলোমিটার উজানে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আগামী 3-4 বছরের মধ্যে ওটা অকেজো হয়ে যাবে, কয়েক হাজার কোটি টাকার প্রকল্প। কেন অকেজো হবে? নদীটাকে আমরা বুঝতে চেষ্টা করিনি। নদী ওখান থেকে ইনশাল্লাহ সরে যাবে, অলরেডি সরা শুরু হয়েছে, সে পশ্চিম দিকে যাচ্ছে। 10 বছর আমি এই বিষয়ে পড়াশুনো করেছি। সো 10-12 বছর নদী পশ্চিম দিকে যেতে থাকবে, তারপরে আবার এই যশোলদিয়াতে পানি উঠবে, কিন্তু 20 বছর পরে। সো আমরা পানির প্রত্যেকটা বিষয়ে এর অনেক ডাইমেনশন আছে। যেমন
পানির কোয়ালিটি। আমরা একটু বিরতি থেকে ফিরে এসে আবারও কথা শুনছি আপনাদের। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে একটা বিরতির, ফিরব কিছুক্ষণের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছি আলোচনায় আজকের আলোচকদের সাথে। রাজেন্দ্রের সাথে আপনার কথার মাঝখানে গিয়েছিলাম বিরতিতে, মানে আমি কি বলছিলাম ভুলে গেছি। আমরা ভূগর্ভস্থ পানির উপরে অতিরিক্ত চাপের জায়গাটা তো লিমিটেড হয়ে যাচ্ছে, এবং মনে রাখতে হবে ভূগর্ভস্থ পানি, ওই যে কুয়ার কথা বললাম, আগে যদি বর্ষার সময় এই লেভেলে থাকতো, শীতে এই লেভেলে, পরের বছর আবার উঠে আসতো, তারপরের বছর উঠে আসতো। তার মানে পুনর্ভরণ হচ্ছে, কিন্তু এখন এটা কমা শুরু হয়েছে। এবং এইটার সবচেয়ে বেশি প্রমিনেন্ট হচ্ছে ঢাকায়। ঢাকার মাটিটা একটা বিশেষ ধরনের মাটি বলে ঢাকা বসে যায়নি। পৃথিবীর যে সমস্ত শহরে ভূগর্ভস্থ পানি অতিরিক্ত তোলা হয়েছে, সেখানকার ভবনগুলো নেমে যাচ্ছে। মেক্সিকো সিটি 20 ফুট 30 ফুট ডেবে গেছে। ব্যাংকক ডাবা শুরু হয়েছিল, এখন করে কি একদিকে খাবারের জন্য পানি তোলে, আরেকদিকে পাম্প করে যাতে ব্যালেন্স করার চেষ্টা করা হয়। আমাদের এখানে রিচার্জের, আর্টিফিশিয়াল রিচার্জের কথাবার্তা হচ্ছে, কিন্তু তেমন কিছু হয়নি। আবার কোয়ালিটির ব্যাপার আছে। একটা ভুল ধারণা আছে যে ভূগর্ভস্থ পানি বোধহয় ভালো। ভূগর্ভস্থ পানি টেস্ট করে দেখতে হবে। এই যে আর্সেনিকের সমস্যা, আমরা তো আরো অনেক কিছু আছে, বোরন আছে, আয়রন আছে। নর্থ বেঙ্গলে যান, সো আমরা আগে মনে করতাম ভূগর্ভস্থ পানি মানে ভালো, কিন্তু কেউ টেস্ট করেনি। আর কিছু জিনিস যেমন আমি এখনো মনে করি সরকার ঠিকই সিদ্ধান্ত নিচ্ছে, যেখানে পানি সংগ্রহ করে রাখা সম্ভব। কোথায়? আমাদের পোল্ডার আছে প্রচুর। এই যে ঢাকা শহরে 43টা খাল ছিল, হাতিঝিল, মতিঝিল, হীরাঝিল। আপনি তো শোনেনই না হীরাঝিলটা কোথায়, তাই না? প্রেসিডেন্ট মহোদয়ের বাড়ির পাশে ডিআইটি ভবনের পিছনটা তো ছিল হীরাঝিল। আমাদের হীরাঝিলের অভিজ্ঞতা হচ্ছে ঠিক ওই জায়গায় থাকা একটা রেস্টুরেন্ট, আমরা ওটি দিয়ে চিনি হীরাঝিল। তো তাহলে এই ভূমিগুলোকে, যেমন হাওড়গুলো ভরাট হয়ে যাচ্ছে, কারণ উজান থেকে প্রচুর পলি আসে, সেডিমেন্ট আসে। এখন নদী খনন ইত্যাদির পিছনে অনেক টাকা খরচ হচ্ছে, কিন্তু আমরা যদি সত্যিকারে মনিটর করে পানি ধরে রাখার স্পেসটা বাড়াই, যেমন দক্ষিণ বাংলাতে, দক্ষিণ পশ্চিম বাংলাতে খাবার পানির তীব্র সংকট এই মুহূর্তে, কিন্তু আমরা ইচ্ছা করলে প্রত্যেকটা বেরি বাঁধের মধ্যে, পোল্ডারের মধ্যে যে বিলগুলো আছে, যেটা কাগজে কলমে খাস জমি, সেগুলো যদি উদ্ধার করতে পারি এবং সেগুলো যদি গভীর করে রাখি, বৃষ্টির পানি ধরা পড়বে। ভূগর্ভস্থ পানি এখন কিন্তু ওখানে লবণাক্ত, ভূগর্ভস্থ পানিটা ফ্রেশ ওয়াটার সাপ্লাই, কাজে অনেক কিছু করার আছে। ধন্যবাদ নিশাত, আবারও আসবো আপনার কাছে। একটু দক্ষিণাঞ্চলের কথা হচ্ছিল, আপনিও দক্ষিণাঞ্চলের কথাগুলো বলছিলেন, একটু শুনবো আপনার কাছ থেকে কি অবস্থা সেখানকার পানি ব্যবস্থাপনার, বা কোন ধরনের সংকটগুলো সেখানে তীব্র। আমি হয়তো ছাড় এরপরেও এই বিষয়ে বলবেন, আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি যে আগে প্রশ্নটা করেছেন ভূগর্ভস্থ পানির কথা, আমাদের ঢাকা সিটির কথা এবং চট্টগ্রাম শহর, আমরা খুবই সৌভাগ্যবান ছিলাম যে এই শহরগুলো গড়ে উঠেছিল। খুলনা শহর, বরিশাল শহর, এগুলো তো ঐতিহাসিকভাবে যেখানে নেভিগেশন ছিল সেখানেই তো এই শহরগুলো গড়ে উঠেছে। তো আমি এই প্রশ্নটা তুলছি, স্যার হয়তো পরে বলবেন, এই ভূগর্ভস্থের পানি কি আমরা চাপ কমাতে পারতাম না? আপনি ধরুন যে ঢাকার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যায় যে দূষিত হয়েছে, এই দূষিত হওয়ার পরে আমরা এক ধরনের শিল্পায়ন করেছি। আমি স্পেসিফিকভাবে বলি যে আমরা লেদার ইন্ডাস্ট্রি করেছি। এটা একটা বড় দূষিত হওয়ার কারণ, কেন লেদার ইন্ডাস্ট্রি করার ফলে আমাদের অন্য অনেক কিছুই হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা ঠিক ছিল না, বর্জ্য পড়েছে, সবই হয়েছে, কিন্তু এই লেদার ইন্ডাস্ট্রি দিয়ে আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা আয়ও করেছি। এখন এই বিজনেসে কিন্তু আমরা সবসময় প্রফিট দেখি, নগদ প্রফিট কি হলো, কিন্তু আমার কাছে মনে হয়েছে একজন অর্থনীতির ছাত্র হিসেবে যে আমরা যে ডিরেক্ট প্রফিট দেখছি, এই প্রফিটের পিছনে আমাদের লস কি হচ্ছে। আমাদের কিন্তু বুড়িগঙ্গা নষ্ট হচ্ছে এবং আশেপাশের নদীগুলি দূষিত হচ্ছে। যদি দূষিত না হতো তাহলে কি আমরা ভূগর্ভস্থ পানির উপরে এতখানি নির্ভরশীল হতাম? আমরা কিন্তু ওই পানির ব্যবহার করতে পারছি না, এবং
বুড়িগঙ্গা নিচের থেকে উপরে উঠতেছে, মানে ভিতরে পলিথিন জমা হচ্ছে, বর্জ্য জমা হচ্ছে, এটার যে স্বাভাবিক নাব্যতা এটা কিন্তু নেই। ওইটার যে নদীতে যে অক্সিজেন সেটাও কিন্তু নেই পানিতে। তাই আমি ওখানে যে এই যে মাছের কথা আসলো, মাছের অক্সিজেন না থাকলে তো মাছের তো হবে। এবং যে আমাদের যে এখন যে নদীমাতৃক দেশ হিসেবে বলি যে লঞ্চ আমাদের বরিশাল অঞ্চলে, দক্ষিণাঞ্চলে, এইটার ব্যবহারও কিন্তু আমরা এখনও ডিজেল দিয়ে চালাচ্ছি। আমরা ওখানে এটা কনভার্ট করা সম্ভব, এখন আলাপ করছে অনেকে যে এটা কনভার্সন যদি আমরা করি তাহলে পানির দূষিত খরচও কমে যায়, এবং ওই নদীতেই বর্জ্য আছে। এখন আপনি দক্ষিণ অঞ্চলে যেটা হয়, দক্ষিণ অঞ্চলের সবটা, যেমন ধরেন আমি বরিশালের এই দিকটা, পিরোজপুরের এই দিকটা, যেমন আমরা স্বরূপকাঠি, বানারীপাড়া, এইসব জায়গাগুলি, কাউখালী, এখানকার কিন্তু পানি ভালো। কিন্তু আপনি আরো একটু সামনের দিকে যাবেন, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, ওখানে কিন্তু পানি, বা বছরের যে সময়টা উজান থেকে পানির প্রবাহ কমে আসে তখন তো আপনাদের ওই দিকটায় তো লবণাক্ততা বেড়ে যায়। আমরা ছোটবেলায় আমাদের উঠানে এবং আমরা চৌকাঠ তো বাড়িতে, হ্যাঁ, ওই পর্যন্ত কিন্তু পানি আসতো, এখন কিন্তু পানি আসে না। এটারও একটা নিশ্চয়ই ব্যাখ্যা আছে যে কেন পানি কমে যাচ্ছে। পানি তো একটা বিশাল, আপনি ধরেন ঢাকা শহর ডুবে যায়, তখন আমরা পানিতে নৌকায় চড়ি। তো পানির এই ব্যাপারটা হলো, এবং ঢাকা শহরে যে ক্যানেলের কথা বলা হলো, চিটাগং শহরে যে ক্যানেল সব বন্ধ হয়ে গেছে, তো এখন ওই দক্ষিণ অঞ্চলে যে পানির কষ্ট, সেটার তো আমরা ব্যাখ্যা করি লবণাক্ততার জন্য। সেটা আমরা ক্লাইমেট চেঞ্জের সাথে লিঙ্ক করে দেখি। ক্লাইমেট চেঞ্জটা কিন্তু যেটা হয়েছে সেটা তো আমরা দায় কম নিচ্ছি, দায় আমাদের নয়, দায় ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিগুলি। কিন্তু আপনার আভ্যন্তরীণ যে দায়িত্ব আছে, আভ্যন্তরীণ যে টাস্ক আছে, আমরা কি সেটা করছি? আমরা ইন্টারন্যাশনালি এটা ব্লেম করছি, এটা ঠিক আছে, কিন্তু আপনার তো একটা ডোমেস্টিক টাস্ক বলতে একটা কথা আছে, আপনার জলাশয়কে ঠিক রাখা। তো ঢাকা শহরে এত ভরাট যে হলো, এই গত 30 ইয়ার্সে কিন্তু ভরাটের পরিমাণ দ্রুত বেড়েছে। তো এই যে একটা মিডল ক্লাস তৈরি হলো, ঢাকা শহরেই একমাত্র, যে কোনো শহরের থেকে জমির দাম বেড়ে গেল। তো আপনি যখন একটা শহর করবেন, ডিসেন্ট্রালাইজেশন না করবেন, তখন আপনার চাপটা বাড়বে। এবং এই জমির দাম এত পরিমাণে বেড়েছে, যেটা বলে যে নিউ ইয়র্কের জমির থেকেও ঢাকার জমির দাম বেশি। এর কারণ হলো যে আপনি একটা সিটি করেছেন, সব জায়গায় সুবিধা সেখানে রেখেছেন, সব ব্যবসা বাণিজ্য ডিসেন্ট্রালাইজ করেন নাই। তার মানে এর কারণেই ঢাকার যে চাপ বেড়েছে, তার সব কিছুর উপর তার প্রভাব পড়বে। পানির উপরে, এখানে জলাশয়গুলো বন্ধ হয়ে বিল্ডিং হচ্ছে, তারপরে আপনার যেখানে আপনার ক্যাপাসিটি আছে আপনার 10 তলা বানান, সেখানে আপনি 20 তলা বানাচ্ছেন। এবং নতুন একটা বিধিমালা আমরা জানি, নির্মাণ বিধিমালা হয়েছে, তারও সংস্কার দরকার, সেগুলোও এখন ঠিকঠাক মতন পালন হচ্ছে না। আমরা যখন বিধিমালার আন্দোলন করছিলাম তখন বলছিলাম এটা উপরে যত উঠুক পাশে জায়গা থাকতে হবে যাতে ভেন্টিলেশনটা থাকে। এখন যে কোনো বিল্ডিং মানে আমি দেখি আশ্চর্যজনকভাবে, স্যার বলতে পারবে, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওখান থেকে যাচ্ছিলাম, এত এই যে কেন এই বিল্ডিংটা এত রাস্তার পাশে কেন হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগের ওখানে 2-3টা হল হচ্ছে, আমি আশ্চর্য হয়ে যাই যে এটা একেবারে রাস্তার উপর, স্টুডেন্টরা ওখানে থাকলে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে। অর্থাৎ আমাদের কোনো প্ল্যানিং, আরবান প্ল্যানিং, এখন সবচাইতে যেটা আরবানাইজেশনের যে রেপিড আরবানাইজেশন বাংলাদেশে হচ্ছে, এই রেপিড আরবানাইজেশন, আমাদের 329টা পৌরসভা আছে, আমাদের 12টা সিটি কর্পোরেশন আছে, আনপ্ল্যান্ড সব কিছু ডেভেলপ করছে। ঢাকা যেমন আনপ্ল্যান্ড হয়েছে এবং গ্রামগুলো আনপ্ল্যান্ড হচ্ছে, এবং সেই কারণে জলাবদ্ধতা, সেই কারণে পানির ক্রাইসিস শহরগুলিতে বেশি হচ্ছে, পুরোটাই পরিকল্পনাহীনভাবে চলছে আনফরচুনেটলি। ধন্যবাদ। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেল, ফিরছি আবার আপনাদের কাছে বিরতির পর। প্রিয় দর্শক, আরও একটা বিরতি, এখন ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্যে। ডক্টর আইনুন নিশাত, আমরা তো সমস্যাগুলো শুনলাম আপনাদের কাছ থেকে, এর ভয়াবহতা, এর বিস্তার বিস্তৃতি শুনলাম, একটু স্বস্তিও পেতে চাই, আমরা একটু ভাবতে চাই যে দুর্ভাবনার সময়টি যেন কমে আসে, কি উপায়ে সেটি হতে পারে সেটি একটু শুনব। ধন্যবাদ। আমাদের প্রবলেমটা হচ্ছে ইনস্টিটিউশনাল। পানি দেখাশোনা করে অনেকগুলো মন্ত্রণালয়, অনেকগুলো এজেন্সি। খাবার পানি দেবে ডিপিএইচই, শহরে পানি দেবে ওয়াসা, বন্যা ব্যবস্থাপনা করবে বিডব্লিউডিবি, নৌ চলাচল করে আইডব্লিউটিএ, কৃষি করে বিএডিসি। এই যে বিষয়গুলো, পানির বন্যার পূর্বাভাস দেয় ওয়াটার বোর্ড, ঝড়ের পূর্বাভাস দেয়, এটাও তো পানি সংক্রান্ত, আবহাওয়া দপ্তর।
তার সাথে যেটা আছে আমাদের এই ইনস্টিটিউশনগুলোর মধ্যে কোঅপারেশন প্রয়োজন, কোঅর্ডিনেশন প্রয়োজন। ওয়াটার কোয়ালিটি দেখে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, কোয়ালিটি কোয়ান্টিটির মধ্যে মিলানো দরকার। এই কোঅর্ডিনেশনটা হচ্ছে না। অন্যদিকে আইনের কথা যদি বলি, আমাদের পর্যাপ্ত আইন আছে। 1999-তে পানি নীতিমালা তৈরি হয়েছে, অত্যন্ত সুন্দর। এটাকে আপডেট করা যেতে পারে, 25 বছর হয়ে যাচ্ছে, তাই ঠিক আছে আপডেট করলাম। জলবায়ু পরিবর্তনের জন্য জাতীয় পরিকল্পনা আছে, এটার নাম হচ্ছে ন্যাপ, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান। আর উনি যে কথা বললেন যে আমরা এর জন্য দায়ী না, কিন্তু তবুও বাংলাদেশ এনডিসি ডকুমেন্ট তৈরি করেছে। খাবার পানির জন্য পলিসি আছে, খাবার পানির জন্য মহাপরিকল্পনা আছে, কৃষির জন্য মহাপরিকল্পনা আছে, কারণ আমরা খাদ্য নিরাপত্তা চাই। কমিশন হয়েছে, বহু রিপোর্ট হয়েছে। আমরা স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছি। পানির ক্ষেত্রে দীর্ঘ পরিকল্পনা করা যায়, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয়। কিন্তু তবুও আমরা ডেল্টা প্ল্যান নামে একটা প্ল্যান করেছি। তার সারমর্ম যাই থাকুক না কেন, করেছি তো আমরা 100 বছর চিন্তা করে করেছি। কাজী প্রাতিষ্ঠানিক কোঅর্ডিনেশন প্রয়োজন, পলিসি প্ল্যান ল যা আছে সেগুলো ঠিকমতো মেনে চলা প্রয়োজন। যে ট্যানারি ইন্ডাস্ট্রির কথা বলেছেন, 1995-এর ইটিপি এনভায়রনমেন্ট ইসিএ, এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট যদি আমরা মেনে চলতাম তাহলে কোনো প্রবলেম হতো না। এবং আমাদের যে চামড়াজাত দ্রব্য, জুতা কিংবা এটা বিদেশে রপ্তানি করতে গেলে কিন্তু তারা এসে দেখে এই ফ্যাক্টরিটা পলিউশন করছে কিনা, করলেই বাতিল। কাজী আমাদের অনেক কিছু করার আছে। সো আমাদের যে বিদ্যা বুদ্ধি আছে যথেষ্ট, বিদেশি সাহেবদের সহায়তা দরকার নেই, কারণ ওর দেশের সমস্যা আমাদের সমস্যা আলাদা, ও বোঝে না। নিউ ইয়র্ক থেকে যে বিশেষজ্ঞ এসে আমাকে পরামর্শ দেন, আমি তাকে মহামূর্খ বলি, তার যতই বড় বড় ডিগ্রি থাকুক। কাজী আসুন আমরা নিজেদের উপরে সচেষ্ট হই, কিন্তু যেটা মিসিং সেটা হচ্ছে ক্লোজ মনিটরিং। মনিটরিং না করলে যে প্রত্যেকটা এজেন্সি তার সমস্যার সমাধান করছে, সে এই কাজ করতে গিয়ে অন্য এজেন্সির সমস্যা ক্রিয়েট করলো কিনা সেটা দেখছে, সেই জায়গাটা দেখতে হবে। ধন্যবাদ ডক্টর আইনুল নিশাত। যাচ্ছি জাকির হোসেন আপনার কাছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে এসে গেছি, শুনতে চাই আমাদের একটু দুর্ভাবনা কমানোর। এখানে স্যার একটা কথা বললেন, ওটা নিয়ে নিশ্চয়ই আপনাদেরও আলোচনা হবে, আলোচনা করা উচিত। ডেল্টা প্ল্যান, এটা কিন্তু ডেল্টা প্ল্যানের আওতায় বাংলাদেশ আসবে। এখানে বিদেশি এক্সপার্টদের কথাও বললেন। এখন ডেল্টা প্ল্যানের এটাও একটা বিদেশি এক্সপার্টদের এই প্রোডাক্ট, আনফরচুনেটলি। যে আমরা নেদারল্যান্ডে কি হয়েছে সেটা যে বাংলাদেশে, আমারও একটি সম্পূর্ণ প্রশ্ন আছে, যদি সম্ভব হয়, সময় অল্প। সেটা হচ্ছে আমরা পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের লোকায়ত জ্ঞানকে কতটুকু ব্যবহার করতে পারি বা পেরেছি কতটুকু আসলে। না, সেটাই তো লোকায়ত জ্ঞান। তো আগে তো আমরা পানি যেভাবে ওই কলস দিয়ে 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 এটাকে পরিশুদ্ধ করতাম, এরপরে আমি দেখলাম, এটা আমি ছোটবেলায় দেখেছি, কয়েকটা কলস আমার মা ওখান থেকে পানি আসতো এটাকে সুপেয় করার জন্য। এরপরে ফিটকেরির ব্যবহার দেখেছি, যে পানি তুলে তারপরে অনেক পরে আমাদের গ্রামে একটা ডিপ টিউবওয়েল আসলো। এখন পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে এই যে আপনি বলেন যে আমাদের ইন্ডিজিনিয়াস নলেজ, সেটাকে গ্রহণ করতে হবে। কিন্তু আমাদের সমস্ত প্ল্যানিংয়েই তো টপ ডাউন। আমাদের যে ইন্ডিজিনিয়াস নলেজ আমরা কোনো ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করছি না। আমরা কিন্তু টপ ডাউন একটা নলেজ চাপিয়ে দেওয়ারই সবসময় চেষ্টা করতেছি, বলতেছি পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট যে কনসেপ্ট, এইটাই তো আমাদের দেশে অ্যাবসেন্ট আছে। আর এইটার একটা বড়, এখন আমাদের যেহেতু আমরা ঢাকা শহরে বাস করি, এবং ঢাকা শহরে বেশিরভাগ লোক তো আরবানাইজেশনে 2 কোটি লোকের মতো আমরা যদি বলি, এবং ছোট ছোট আরবান জায়গাগুলি তৈরি হচ্ছে। এখন আপনাদের শিল্পগুলা, বিশেষ করে আমাদের পোশাক শিল্প, এটা বিশাল। আমাদের বাইরের থেকে আমরা রেমিটেন্স আয় করতেছি, দুটোর ব্যাপারেই তো আমরা নির্ভর করি, যে পোশাক রপ্তানি এবং আমাদের শ্রমিকরা বাইরে কাজ করে। কিন্তু পোশাক কারখানাগুলো কিন্তু ঢাকার আশেপাশে এবং ঢাকার মধ্যে। এখন পত্রিকায় আমি প্রায়শই দেখা যায় যে ভূগর্ভস্থ পানির কত পানি দরকার হয়, যেখানে ডেনিম কারখানায় কত পানি দরকার, একটা জিন্সের প্যান্টে কত পানি দরকার। এখন এটারে যদি ডিসেন্ট্রালাইজ করা যেত, তাহলে ঢাকাতে কিন্তু একটা সেভিংস হতো, বুকের বস্তু পানি, স্বস্তির জায়গা তৈরি হতো। এখন আপনি এত পানি, ওয়াসার এমডি আমরা ব্লেম করি, ওয়াসার এমডি কিন্তু মাঝে মাঝে আমি এত কোত্থেকে দেবো। আবার আপনি দেখেন জুরাইনে এই জায়গাটা, এটা স্যার ভালো বলতে পারতেন, ওটা ডিএনডি ওই এলাকাটা তো হাউজিং হওয়ার কথা ছিল না। তো
ওখানের মানুষ পানি পায় না, ওখানের মানুষ এসে বোতল পচা পানি দিয়ে মাঝে মধ্যে দেখি ওয়াসার সামনে বিক্ষুব্ধ হয়ে ওঠে। আন্দোলন করে, হ্যাঁ, কিন্তু সেখানকার ওইখানে মানুষ। তো মানুষের বসতি স্থাপন করার এই কথা ছিল না। আমাদের আশেপাশে সব ভরাট হয়ে যাচ্ছে। আমাদের এই ঢাকা শহর এক স্যার সবসময় বলে সাতক্ষীরা বাগেরহাটে কারো বাড়ি থাকলে তুমি আর একটা জায়গা কেন ঢাকা। আমি বলি আপনি এখন ঢাকা শহরে ইনভেস্টমেন্ট বোধহয় সবচাইতে ব্যাড ইনভেস্টমেন্ট, এটা না করে রংপুর যেতে পারেন। তো কাজেই ঢাকা শহরের যে চাপ বাড়তেছে, যদি ডিসেন্ট্রালাইজ না করি তাহলে আমাদের যে সুরম্য অট্টালিকা আমরা গড়ে তুলছি, যেখানে 3 কোটি টাকার কমে 2,500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনে যারা বসবাস করা শুরু করেছি, সেও তো পানি পাবে না এক সময়। আমরা একদম শেষ জায়গায় আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ দীর্ঘ এই সময় আমাদের পানি নিয়ে দুর্ভাবনার জায়গাগুলো একটু শুনবার জন্য, এবং আমরা শেষ দিকে এসে আশাবাদের কিছু জায়গা শুনেছি, কিছু পরিকল্পনার কথাও শুনলাম। আমরা প্রত্যাশা করব এই দুর্ভাবনার জায়গাটি দিন দিন কমে আসবে। আজ শেষ করছি এখানে, কাল আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।